আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো, সুন্দর আছো এবং ভালো আছো। আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটি পড়ছিলাম। আমরা শুরু করেছিলাম এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে গত ক্লাসে আমি তোমাদের বিস্তারিত বলার চেষ্টা করেছি। ইতিমধ্যে আশা করছি তোমরা আম তার সম্পর্কে আরো ভালোভাবে জেনেছো এবং পথের পাঁচালী উপন্যাসটি পড়েছো। আমরা প্রথম দুটি পরিচ্ছেদ পড়ে শেষ করেছিলাম এবং তৃতীয় পরিচ্ছেদটি শুরু করেছিলাম। সেটি এরকম ছিল যে আমরা প্রথম দুটি পরিচ্ছেদে কিন্তু দুর্গা চরিত্রটি পেয়েছি এবং ইন্দির ঠাকুরন এই চরিত্রটি আমরা পেয়েছিলাম। সর্বজয়া সম্পর্কে জেনেছি এবং হরিহর রায় এই চরিত্রটি সম্পর্কেও জেনেছিলাম। তৃতীয় পরিচ্ছেদে আসলে আমাদের এই পথের পাঁচালী উপন্যাসের যে নায়ক, যে অপু, সেই অপুর জন্ম বৃত্তান্ত আমরা এই তৃতীয় পরিচ্ছেদের মাঝামাঝি এসে পেয়েছি এবং তৃতীয় পরিচ্ছেদটি শুরু হয়েছিল যে খুকি, অর্থাৎ এখানে যে দুর্গাকে খুকি সম্বোধন করা হয়েছে এবং সেই পিসিমা, তার যে ইন্দির ঠাকুরন, তার সাথে কি হয়েছিল, বেশ ঝগড়াঝাটি করে, সর্বজয়ার সাথে ঝগড়াঝাটি করে আমাদের এই ইন্দির ঠাকুরন চলে গিয়েছিলেন। কিন্তু আবারও যখন আমাদের অপুর জন্ম সংবাদটি পেয়েছেন, তখন কিন্তু তিনি আবার কি হয়েছে, ফিরে এসছেন এবং দুর্গা গিয়ে তাকে নিয়ে ফিরিয়ে এনেছে। এরকম একটি জায়গায় আমরা গত ক্লাসে শেষ করেছিলাম এবং দুর্গা প্রথম ভেবেছিল কি যে বিড়ালের ডাক সে শুনেছে, অর্থাৎ এটা যে কোনো মনুষ্য শিশু জন্মলাভ করেছে এরকম প্রথমে তার কোনো ধারণা ছিল না। সে পরদিন আতুর ঘরে এসে প্রথম সেই ছোট্ট একটি শিশুকে দেখেছে, যেটি হচ্ছে কি, যে একেবারে কাপড়ের পুঁটলির ভিতরে একেবারে টুকটুকে রং, এরকম একটি শিশুর সে উপস্থিতি টের পেয়েছে এবং সে যখন প্রথম দেখেছে তখন সে শিশুটি আসলে কি করছিল, ঘুমাচ্ছিল। এর পরের যে অংশটি সেটি হচ্ছে যে দুর্গার মনে হয়েছে যে আবার সবকিছু কি হয়েছে, ঠিক হয়ে গেছে এবং ইন্দির ঠাকুরন চলে গিয়েছিল রাগ করে, আবার যখন বাড়ি ফিরে এসছেন তখন কি হয়েছে, তার সেই আগের মতোই সে কি করছে, আগাছা পরিষ্কার করছে, উঠান ঝাড় দিচ্ছে, এরকম একটি স্বাভাবিক পরিস্থিতি কিন্তু এখানে দুর্গা লক্ষ্য করেছে। এখানে আমরা দেখছি যে কিছু এখানে স্মৃতি বিধুরতা আমরা খেয়াল করেছি, সেটি আমাদের ইন্দির ঠাকুরনের জবানিতেই আছে এবং বেশিরভাগ সময়ই ইন্দির ঠাকুরন সেই পেছনের যে সময়টি সে পার করেছে সেই সময়টিকে সে কি করছে, বারবার স্মৃতিচারণা করার চেষ্টা করেছে। এখানে লেখক লিখেছেন এভাবে: কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নের অলস আমেজে শীতল বাঁশবনের ছায়ায় বুড়ির নানা কথা মনে আসে। সেই কতকাল আগের সব কথা, সেই যে সময়টা পার হয়েছে সেই আগেকার কথাগুলোই বুড়ির মনে পড়ছে। সেটি কিরকম, তার স্বামীর কথা আসলে তার মনে পড়ছে। সেটি হচ্ছে যে বলছে তিনি বাদ তিনেক আসিয়াছিলেন। এটি একবার প্রশ্ন হয়েছিল, ছোট প্রশ্ন, যে ইন্দির ঠাকুরনের স্বামীর সাথে তার আসলে কতবার দেখা হয়েছিল। তো এই অংশে তোমরা সেটির উত্তর পেয়ে যাচ্ছ যে বার তিনেক আসলে তিনি এসেছিলেন এবং আমাদের যে ইন্দির ঠাকুরন তার কাছে সেটি কি স্বপ্নের মতো মনে পড়ে। লেখক বলছেন যে একবার তিনি পুটুলির মধ্যে কি খাবার আনিয়েছিলেন। বিশ্বেশ্বরী তখন 2 বৎসরের। এই বিশ্বেশ্বরী হচ্ছে ইন্দির ঠাকুরনের কন্যা। তো তখন সবাই এটা দেখে বলছে কি, ওলা চিনির ডালার মতো ঘটির জলে গুলিয়া সেও একটু খাইয়াছিল। এই যে স্মৃতি, খুব ছোট্ট একটা স্মৃতি তার মনে আছে এবং বাতিনের যদি স্বামীর সাথে সাক্ষাৎ হয়, আসলে তার এত বছর পরে তার পরিষ্কার মুখচ্ছবিও কিন্তু মনে পড়ার কথা না এবং আমাদের ইন্দির ঠাকুরনেরও কিন্তু ঠিক একই রকম অবস্থা, স্বামীর চেহারাটা তার মনেই পড়ে না বললেই চলে। তো সেবার হলো কি, যে একজন লোক আসলো, আসার পরে পুরনো সেই পেয়ারা গাছটার কাছে ঠিক সন্ধ্যার সময় আসিয়া দাঁড়াইল। শ্বশুর বাড়ির দেশ হইতে আসিয়াছে একখানা চিঠি।
এই যে শ্বশুরবাড়ির দেশ থেকে একজন লোক এসছে এবং কি করেছে, একটি চিঠি দিয়েছে এবং সেই চিঠি পড়বার জন্য আমাদের যে ইন্দির ঠাকুরন সে কি করেছিল যে ব্রজকাকালচন্ডী মণ্ডপে পাশার আড্ডায় সে সেটা নিয়ে গিয়েছিল এবং বলছে সেখানে আরো যারা যারা ছিল তারা কি করেছে, ইন্দির ঠাকুরনের এই চিঠি পড়ে বলেছে এই চিঠিটি কে এনেছে। তো কে এনেছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে চিঠির ভিতর যে সংবাদটি ছিল সেটি ছিল এরকম যে ইন্দির ঠাকুরনকে বাড়ি আসিয়া তখনই হাতের নোয়া ও প্রথম যৌবনের সাধের জিনিস বাপ মায়ের দেওয়া রূপার কইছে জোড়া খুলিয়া রাখিয়া কপালের সিঁদুর মুছিয়া নদীতে স্নান করিয়া আসিতে হইল। অর্থাৎ কি, যে স্বামীর মৃত্যুর সংবাদটা আসলে সেই চিঠির ভিতরে ছিল এবং বলছে যে সেই সব কথা কত আগেকার সেই কথা এবং সবকিছু এখন কি হয়েছে, একেবারে স্বপ্ন হয়ে গেছে এবং সেই মনে হবে যে সেদিনের কথা, কিন্তু আবার মনে হবে যে এটা আসলে স্বপ্ন। তো এই যে ইন্দির ঠাকুরনের অবস্থাটা চিন্তা করো, যে এই অংশের নাম হয়েছে কি, যে বল্লালী বালাই। এখানে ইন্দির ঠাকুরনকে কিন্তু সেই বালাই হিসেবে চিহ্নিত করা হয়েছে এই কারণে যে যার একেবারে বাল্যকালে বিয়ে হয়েছিল এবং বার তিনেক মাত্র স্বামীর সাথে দেখা হয়েছে এবং সে স্মৃতিও ভালো করে মনে পড়ে না এবং একটা সময় হঠাৎ করে শুধু সংবাদ আসলো কি যে তার সে বিধবা হয়েছে এবং এই যে বৈধব্যের যে যন্ত্রণা সেটি কিন্তু এই ৭৫ বছরের বৃদ্ধাকে কি করতে হয়েছে, বহন করতে হয়েছে। মানে জীবনের সিংহভাগই হচ্ছে সে এই দারিদ্র্যের ভিতর দিয়ে, কারণ দারিদ্র এই কারণে যেহেতু সে বিধবা এবং তার কোনো সহায় সম্পদ সেখানে নাই, কোনো লোকজন তেমন একটা নাই যে তাকে কি করবে, আশ্রয় দিবে। তো যার কারণে এই সুদীর্ঘ জীবন তাকে কিন্তু একাই বয়ে বেড়াতে হয়েছে এবং এই যে হরিহর রায়ের বাড়িতে সর্বজয়ার সার্বক্ষণিক একটা কলহের ভিতর দিয়ে তাকে জীবন অতিবাহিত করতে হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু সে এই জীবন যুদ্ধে কোনো রকম ভাবে টিকে থাকার চেষ্টা করেছে, কোনো রকম দুমুঠো যদি খাবার পাওয়া যায় এবং কোনো রকম যদি একটা আশ্রয় পাওয়া যায়। তো এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে পরের অংশেই নিবারণের একটি কথা বলা আছে। তোমরা যদি টেক্সট খুলে থাকো তাহলে এখানে দেখতে পাবে যে নিবারণের কথা মনে হয়, নিবারণ নিবারণ রোজক আকার ছেলে নিবারণ, এবং এই বালকটি কি ছিল, যে ১৬ বছরের একেবারে টকবগে একটি তরুণী বলা যায় এবং কি তার গায়ের রং একেবারে টকটকে এবং তার চুলের কথা বলা আছে যে কত সুন্দর, কিন্তু তার কি হলো, জ্বর রোগ হলো, হয়ে কি হলো, শয্যাগত হলো। কিন্তু তখন কি হচ্ছে যে ঈশান কবিরাজ এসে কি বলেছে যে তাকে জল দেওয়া যাবে না, অথচ দেখা গেল যে প্রচন্ড তৃষ্ণা তার, যেখানে আসলে জলের প্রয়োজন সেখানে সেই জল সে খেতে পায়নি এবং একটা সময় কি হলো, সেই তরুণটা মারা গেল এবং তার যে মা ছিল, তো সে বনেদি ঘরের মেয়ে ছিল এবং সেও কিন্তু তার এই পুত্রের মৃত্যুর পরে মাত্র ১.৫ বছর বেঁচে ছিল, তারপরে সেও মারা গিয়েছিল। এইসব স্মৃতি আমাদের ইন্দির ঠাকুরনের জবানিতে, ইন্দির ঠাকুরনের চোখের দেখায় বা তার স্বপ্ন যে প্রতিনিয়ত সে দেখছে বা সেই স্মৃতিগুলো সে মনে করছে, তার মাধ্যমে কিন্তু লেখক এখানে এই বইটিতে ব্যক্ত করেছেন। এবং এই যে চিকিৎসা ব্যবস্থার কথাও কিন্তু তাহলে আমরা এখানে একই সাথে জানতে পারছি যে এই কারণে যে আগে যেমন আমাদের কি বলা হয়, এই যে ডায়রিয়া যে হয় তখন যে মানুষ আগে কিন্তু এরকম ছিল না যে বারবার তাকে পানি খাওয়াতে হবে, বা এখন যেমন জ্বর হলে যে চিকিৎসা আগে যেটা ছিল সেটার সাথে কিন্তু পুরোপুরি আমরা কি দেখতে পাই, একেবারে আলাদা। সেই কথাটি কিন্তু এখানে উঠে এসছে এবং বলছে যে দুপুরের পাক পাখালির ডাকে সুদূর ৫০ বছরের পার হইতে বাঁশের মর্মর শব্দে কানে ভাসে আসে। যে এই যে প্রায় ৫০ বছরের স্মৃতি আমাদের ইন্দির ঠাকুরনের মাধ্যমে আমরা আসলে সেই স্মৃতি তার মানসপটে যেরকম ভাবে ভেসে উঠছে ঠিক সেরকম ভাবেই কিন্তু লেখক আমাদেরও সেটি জানানোর চেষ্টা করছেন।
এখানে হচ্ছে আমাদের তৃতীয় পরিচ্ছেদের সমাপ্তি ঘটেছে। চতুর্থ পরিচ্ছেদে এসে আমরা দেখছি যে অপুর জন্ম হয়েছে সেই অপুর বয়স প্রায় কতদিন 10 মাসের মতো হলো, অর্থাৎ 10 মাস এই অবস্থায় গেল এবং 10 মাস পরে আবার অপুর একটা চিত্র লেখক এখানে বর্ণনা করছেন। তোমরা ইতিমধ্যেই জেনেছ যে আমাদের অপুর কিন্তু জন্মের আগ থেকেই আমাদের এই উপন্যাসটির শুরু হয়েছে এবং সেই দুর্গার বয়স তখন মাত্র 6 বছর যখন অপুর জন্ম হয়েছে এবং এই অপুর এখন তার বেড়ে ওঠা কিভাবে হয়েছে তার প্রতিটা মুহূর্ত লেখক আসলে বর্ণনা করার চেষ্টা করেছেন। তো আমাদের অপুর বয়স 10 মাসের হলো, আমরা এটি চতুর্থ পরিচ্ছেদে এসে দেখছি এবং ধীরে ধীরে তার যে বেড়ে ওঠা সেটি লেখক অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছেন যে তার সামনে কি হয়েছে, দুটো দাঁত উঠেছে এবং সেই দুটো দাঁতকে সম্বল করে সে যে হাসিটা হাসছে বা মায়ের সমস্ত স্নেহ সে যেভাবে করে কি করছে নিজের দিকে আকৃষ্ট করছে, টেনে আনছে, সেই কথাটিও এখানে আছে যে এই দুটি দাঁত সম্বল করে দেখা যাচ্ছে সে মাটির ঢেলা কি এক টুকরো কাঠ অথবা মায়ের আঁচল মানে যা পাচ্ছে সে কিন্তু সেই এই দাঁত দিয়ে সেগুলোকে পরখ করে দেখার চেষ্টা করছে এবং মাও সস্নেহে তাকে নানানভাবে কি করছে, তাকে প্রবোধ দিচ্ছে বা তাকে বলছে এরকম করা যাবে না এবং একটা মা একটা শিশুকে যেভাবে লালন পালন করেন সর্বজয়া ঠিক সেভাবেই করছেন, সেই কথাটি এখানে আছে যে একটা খোকা যেমন গান গায় মনের সুখে হাত নেড়ে তার যখন যা মনে হয় সেই গানের বর্ণনাও কিন্তু এখানে লেখক দিয়েছেন যে 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 করে সে গান গাচ্ছে সেটিও লেখক তার সূক্ষ্ম যে দৃষ্টি সেই দৃষ্টি দিয়ে উনি এটিকে পর্যবেক্ষণ করেছেন। আমরা দেখছি যে উনি একটি জায়গায় বলছেন যে মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে, যুগে যুগে মায়ের গৌরব গাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত। যে আমরা সব সময় যেসব গৌরব কথা শুনি অর্থাৎ মায়ের কথাটি শুনি যে মা এভাবে করে তার সন্তানকে লালন পালন করছে বা এরকম করে স্নেহ তিনি দিতে পারেন, কিন্তু এর বিপরীত যে দিকটি আছে অর্থাৎ একটি শিশু কি শুধুই নেয় নাকি মাকে কিছু দেয়ও, সেই অপর পিঠটি আমাদের লেখক অত্যন্ত চমৎকারভাবে দেখেছেন এভাবে যে উনি বলছেন যে শিশু যা মাকে দেয় তাই কি কম, সে নিঃস্ব আসে বটে অর্থাৎ তার কিছুই থাকে না, সে যখন পৃথিবীতে আসে তখন কি হয় একেবারে নিঃস্ব রিক্ত হাতে সে আসে, কিন্তু লেখক বলছেন যে তার মন কাড়িয়া লওয়া হাসি শৈশব তারল্য চাঁদ ছানিয়া গড়া মুখ অর্থাৎ চাঁদকে ছেনে যে মুখকে গড়া হয় সেটি আধো আধো আবোল তাবোল বকুনির দাম কে দেয়, ওই তার ঐশ্বর্য ওরই বদলে সে সেবা নেয় রিক্ত ভিক্ষুকের মতো নেয় না। এটি কিন্তু তোমাদের ব্যাখ্যার লাইন আসে, তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো যে ওই তার ঐশ্বর্য ওরই বদলে সে সেবা নেয় রিক্ত ভিক্ষুকের মতো নেয় না। তার মানে কি যে ভিক্ষুক যে থাকে সে কি করে একদম রিক্ত শূন্য হাতে সে তার দান গ্রহণ করে, কিন্তু লেখক বলছেন যে মা যে শিশুকে স্নেহ দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন শ্রম দিচ্ছেন, শিশু কি শুধুই নিচ্ছে, শিশু কি কিছুই দিচ্ছে না, শিশুও দিচ্ছে, কি দিচ্ছে ওই যে তার যে সৌন্দর্য বা তার যে সারল্য, তার যে চাঁদ মুখ, তার যে আধো আধো বোল, সেই বোল এই সমস্ত কিছুই কিন্তু এই সমস্ত ঐশ্বর্য কিন্তু সে কি করছে, সে তার মাকে দিচ্ছে বলেই কিন্তু তার বিনিময়ে সে সেই সেবাকে নিচ্ছে, এই কথাটি লেখক বলার চেষ্টা করেছেন। এবং দেখো যে আমরা সবসময় তো একদিক থেকে বিচার করি, বই পড়লে আমাদের কি হয় এরকম অপর যে দিকটি থাকে সেগুলো কিন্তু আমরা আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। এক একদিন যখন হরিহর বাজারের হিসাব কি নিজের লেখা লইয়া ব্যস্ত, সর্বজয়া তখন কি করছে ছেলেকে নিয়ে তাকে তার কাছে রেখে দিয়ে যাচ্ছে যে তুমি একটু ধরো, তখন দেখা যাচ্ছে যে হরিহর হয়তো কপট রাগ করছে, আহা দেখো একটি গোল বাঁধিয়ে দিয়ে গেল যে আমি একটি কাজ নিয়ে আছি, তারপর পর মুহূর্তে আবার দেখা যায় যে হরিহর
সেই যে অপুর মুখের দিকে তাকিয়ে তখন কি হয় তার বলছে যে এই যে শিশুটি আসলে কোথায় ছিল, তখন কিন্তু তার সেই পূর্বদিনের যে স্মৃতি, সেই স্মৃতি মনে পড়ে গেল। সেই পূর্বদিনটি কিরকম ছিল সেটি হচ্ছে তার প্রথম যৌবনের যে স্মৃতি, সেটি এখানে লেখক ব্যক্ত করেছেন যে এরকম হরিহর তখন কোথায় ছিল, পশ্চিম হতে মাত্র সে এসছে এবং গ্রামের সবাই পরামর্শ দিল যে শ্বশুর বাড়িতে গিয়ে তুমি স্ত্রীকে এখন নিয়ে আসো। তো যাই হোক সে শ্বশুর বাড়িতে যাতা করেছে এবং পথঘাট তার ঠিক মতো মনেও নাই, কারণ সেই কবেকার কথা সে বিয়ে করে চলে গিয়েছিল। তো যাই হোক শ্বশুর বাড়িতে যখন সে গিয়ে উপস্থিত হয়েছে এবং সেখানে ডাকাডাকিতে একটি গৌরাঙ্গী ছিপছিপে চেহারার তরুণী যখন গেট খুললো, দরজা খুললো এবং সাথে সাথে যখন চোখাচোখি হলো, তরুণী কিন্তু ঠিকই বুঝতে পেরেছে একে। সাথে সাথে সে মাথায় কাপড় দিয়ে সে ভিতরে চলে গেল এবং তারপরে যাই হোক লেখক বলছেন যে সর্বজয়া দারিদ্র হইতে রক্ষিত তাহার মায়ের একখানা লাল পাড় মটকা শাড়ি পরিয়া, অর্থাৎ মানে দারিদ্রের কষাঘাতে তো দেখা যায় সবকিছুই কি হয় মানে তুলে রাখার মতো তো আসলে সেই রকম ঐশ্বর্য হয়তো থাকে না। তো বলছে যে এই দারিদ্রের সর্বদিক থেকে রক্ষা করেছে যে একটি শাড়ি ছিল, মায়ের একখানা লাল পাড় শাড়ি, সেটি পরে সে হরিহরের কাছে যখন এসেছে, সে তখন আমাদের হরিহরের দৃষ্টিতে কি যে 10 বছর আগের সেই যে বালিকা পত্নী ছিল, সেই বালিকা পত্নী এখন কি হয়েছে 10 বছর পরে সুন্দরী তরুণীতে পরিণত হয়েছে এবং দেখে মনে হচ্ছে যে একেবারে তাকে ভেঙে নতুন করে গড়া হয়েছে। এই প্রসঙ্গে মনে পড়ে গেল, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পড়েছো নিশ্চয়ই, সেখানে সমাপ্তি একটি গল্প ছিল। সেই সমাপ্তি গল্পে কি ছিল, মৃন্ময়ী যে ছিল সেখানে অপূর্ব নাম ছিল, অপূর্বর সাথে মৃন্ময়ী যখন বিয়ে হয়েছে তখন সে কিন্তু একেবারেই কি বালিকা এবং বিয়ের মর্মও কিন্তু সে তখন বোঝে নাই। তো শাশুড়ির সাথেও দেখা যাচ্ছে তার ঠিক মতো কি হচ্ছে না, শাশুড়ি এরকম দোষী বা এরকম অবুঝ একটি মেয়েকে আসলে বউ হিসেবে স্বীকার করতে রাজি ছিল না, অপুই জোর করে বিয়ে করেছিল। তো যখন কোনোভাবেই আমাদের এই মৃন্ময়ী সেই বাল্য থেকে যৌবন কোনোভাবেই আলাদা হচ্ছে না, সে বুঝতেই পারছে না এর মর্ম, তখন যখন মায়ের সাথে অপুর রীতিমতো একটা দূরত্ব তৈরি হয়েছে এবং অপু এক সময় বললো যে আমি কলকাতা চলে যাচ্ছি, তখন মৃন্ময়ীকে কে রাখবে, তার মা তো রাখবে না, তখন মৃন্ময়ী বললো যে আমি আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো। অপূর্ব যখন তাকে বাপের বাড়িতে রেখে কলকাতায় চলে গেল, তার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু মৃন্ময়ীর মনে হয়নি যে সে অপুর সাথে কলকাতায় চলে যায় বা তার কাছে তখনো পর্যন্ত এই বাল্য এবং তারুণ্যের ভিতরে যে পার্থক্য সেটি কিন্তু ফুটে ওঠেনি। তো অপূর্ব যখন তাকে মায়ের বাড়িতে রেখে চলে গেল কলকাতায়, তখন মৃন্ময়ী হঠাৎ করে উপলব্ধি করলো যে এই যে যাকে তার সবচেয়ে আপন মনে হয়েছিল, এই যে তার বাপের বাড়ি, এখন সে যেখানে এসছে এখানে তার যে বিছানাটা সেটিও তার কাছে এখন নিজের মনে হচ্ছে না, এই যে দাওয়া, এই যে চারপাশের যে পরিবেশ সবকিছু ছেড়ে এখন কেন তার মনে হচ্ছে যে এখন আমি অপূর্বর কাছে চলে যাই, কলকাতায় চলে যাই। কিন্তু গতকাল রাতেও যখন অপূর্ব তাকে রাখতে এসেছে তখন কিন্তু তার এটি মনে হয়নি। তখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর একটি উপমা দিয়েছেন এখানে বা এটি বর্ণনা করেছেন এভাবে যে একটা শরীরকে, ধরো দণ্ডায়মান কোনো শরীরটা দাঁড়িয়ে আছে, তাকে একটা সূক্ষ্ম তরবারি দিয়ে যখন ঠিক মাঝ বরাবর দ্বিখণ্ডিত করা হয়, তখন যখন সেই শরীরটা টের পায় না যে তাকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কিন্তু একটু নাড়া লাগলে উপরের অংশটা কি হয় যে নাড়া লাগলে সেটি পড়ে যায়, অর্থাৎ ধড় এবং মাথা যেটি আলাদা করা হয়েছে সেটি বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে অলক্ষ্যে দেবতা কি করেছেন, এই মৃন্ময়ীর বাল্য থেকে তারুণ্যকে ঠিক এইভাবে করেই সূক্ষ্ম তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করেছেন, যার কারণে গতকাল রাত্রি পর্যন্ত যেটি তার মনে হয়নি, আজ তার কি মনে হচ্ছে যে সেই অপূর্বর কাছে তার ছুটে যেতে ইচ্ছা করছে কলকাতায়। এই যে সাহিত্যের একটা দেখো মানে অত্যন্ত চমৎকার একটি বর্ণনা কিন্তু এই
সমাপ্তি গল্পটিতে আছে। আমি আশা করব তোমরা সমাপ্তি গল্পটি পড়বে, অবশ্যই তোমাদের সেটি ভালো লাগবে। ঠিক এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই যে বালিকা পত্নী ছিল আমাদের হরিহরের, কিন্তু এখন যখন এতদিন পরে তাদের সাক্ষাৎ হলো, তখন কিন্তু সেই পত্নী আর বালিকা নেই, সে রীতিমতো একটি সুন্দরী তরুণীতে পরিণত হয়েছে এবং তার যে স্বাভাবিক সৌন্দর্য ফুটে উঠেছে তার সমস্ত শরীর ব্যাপী। তো লেখক বলছেন সেটি কিন্তু খুব সুলভ নয়, এবং সেটি কিন্তু আমাদের হরিহর খুব ভালোভাবেই বুঝতে পেরেছে, এবং তার যে লিখছেন যে হাত পায়ের গঠন, গতিভঙ্গি সবই নিখুঁত, এবং যে লজ্জা প্রথম দেখাতে একটুখানি লজ্জা তো তার স্বাভাবিকভাবে নতুন করে আবার এসছে, কিন্তু সেটিও কিন্তু আমাদের এই বধূ কাটিয়ে উঠেছে খুব ভালোভাবে, এবং তার সেই দৃঢ়চেতা মনোভাবও কিন্তু আমরা দেখেছি। সেটি এরকম যে যখন তার মনে হয়েছে যে হরিহর কি তাকে নিয়ে যাবে নাকি আবার রেখে আবার চলে যাবে, এটি যখন তার মনে হলো, তখন মনে হলো যে কেন আমি আগ বাড়িয়ে এটি জিজ্ঞেস করতে যাব, এবং এটি জিজ্ঞেস করলে হয়তো সে মনে করছে যে কেন আমি নিজেকে ছোট করবো। অর্থাৎ এই ব্যক্তিত্ব কিন্তু আমাদের এই সর্বজয়ার তৈরি হয়েছে। তো স্বাভাবিক যে কথোপকথন সেখানে সেটি এখানে আছে, এবং হরিহরের একটি বর্ণনাও কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা যখন চরিত্র আলোচনা করলে আমি বলেছি যে একটা উপন্যাস যখন আমরা পাঠ করি সেখানে কি থেকে কয়েকটা প্রশ্ন হতে পারে, তার বিষয় বৈচিত্র্য অথবা কি হতে পারে, কোনো চরিত্রের বর্ণনা আসতে পারে। তো যখন হরিহরের যদি চরিত্র বর্ণনা আসে, তখন হচ্ছে তোমাকে কি করতে হবে, তার লেখক যেভাবে ব্যক্ত করেছেন তোমাকে সেগুলোই তুলে ধরতে হবে। তো এখানে হরিহরের একটি বর্ণনা এরকম আমরা পেয়েছি যে আজ সারাদিন সে ৪-৫ বার আড়াল হইতে উঁকি মারিয়া দেখিয়াছে, কে সর্বজয়া দেখেছে। কি দেখেছে? স্বাস্থ্যময় যৌবন হরিহরের সুগঠিত শরীরের প্রতি অঙ্গে যে বীরের ভঙ্গি আনিয়া গিয়াছে, তাহা বাংলাদেশের পল্লীতে সচরাচর চোখে পড়ে না। অর্থাৎ হরিহরের যে কি বলে দৈহিক যে গঠন, সেই কথাটি বলছে যে তার যে স্বাস্থ্যময় যে সুগঠিত শরীর, এবং এই শরীরের বর্ণনাটি কেন এসছে এই কারণে পরবর্তীতে আমাদের অপু যে হবে নায়ক, সেই নায়ককে নায়ক হতে হলে কি করতে হবে, এরকম সুগঠিত কোনো ব্যক্তির সন্তানই হতে হবে, যার কারণে তার ভিতরেও যেন সেই রকম ব্যক্তিত্ব বা সেই রকম সুগঠিত শরীর সেটি যেন থাকে। এবং তোমরা জানো যে শেক্সপিয়ারের সেই যে নায়কের যে সংজ্ঞা আছে, সেটি কিন্তু নায়ককে কি হতে হবে, নায়ককে কিন্তু সুদর্শনও হতে হবে। তার অন্যান্য যে গুণাবলীগুলো থাকবে সেটি তো থাকবেই, প্লাস তাকে কি হতে হবে, সুদর্শনও হতে হবে। তো এই কথাটি এখানে আছে, এবং বলছে যে সর্বজয়া এটিও শুনেছে বাপ্পা যখন কথাবার্তা বলছিল, তখন সে শুনেছে যে স্বামী পশ্চিম থেকে নাকি খুব লেখাপড়া শিখে এসছে, এবং টাকা করে যে মানে একেবারেই আনে নাই এরকম নিশ্চয়ই হবে না। তো তখন সে ভাবছে এতদিনে হয়তো তার দুঃখ ঘুচেছে, এবং ভগবান নিশ্চয়ই মুখ তুলে চেয়েছেন, এবং অনেকেই তাকে এতদিন আসলে দীর্ঘ দিন, 10 বছর পরে স্বামী এসছেন, এবং অনেকেই বলেছিল যে হয়তো তোমার স্বামী সন্ন্যাসী হয়ে গেছে, সে আর ফিরবে না। তো এইসব কথা শোনার পরে যখন তার মনে বিশ্বাস ছিল যে স্বামী নিশ্চয়ই একদিন আসবেন, তো এসছেন, এটি কিন্তু এখন তার জন্য একটি পরম স্বস্তি বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং যখন তার মনে হয়েছে স্বামী তাকে নিয়ে যাবে কিনা, এরপরে কিন্তু আমাদের কি বলে হরিহর বলেছে যে চলো কাল তোমাকে আমি বাড়ি নিয়ে যাই। তো এই বাড়ি নিয়ে যাই এটি শোনার পরে কিন্তু আমাদের সর্বজয়ার মনে কি হয়েছে, বেশ স্বস্তি এসেছে, এবং এতদিন পরে সে একটি প্রকৃত সংসার তার হবে, স্বামীর সঙ্গে সে বসবাস করতে পারবে, এরকম সে খুশি হয়েছে। তো এরপরে লেখক বলছেন যে হরিহরের মনে হইল যে এই যে এতদিন পরে আজ যে রাত্রি তার জীবনে এসছে, এবং রাত্রির যে সৌন্দর্য, যে মাধুর্য, সেই কারণে কিন্তু হরিহরের মনে হয়েছে যে এই যে বাংলার এই নিভৃত পল্লী প্রান্তের বাঁশবনের ছায়ায়
একখানি স্নেহব্যগ্র গৃহকোণ যখন তাহার আগমনের আশায় মাসের পর মাস বৎসরের পর বৎসর অভ্যর্থনা সজ্জা সাজাইয়া প্রতীক্ষা করিয়াছে, কিসের সন্ধানে সে তখন পশ্চিমের অনুর্বর অপরিচিত মরু পাহাড়ের ফাঁকে ফাঁকে গৃহহীন নিরাশ্রয়ের ন্যায় ঘুরিয়া মরিতেছিল। যে মানে এখন তার মনে হচ্ছে যে এইরকম একটি গৃহকোণ ছিল, এরকম একটি স্নেহব্যগ্র একটি দৃষ্টি তার জন্য ব্যাকুলভাবে প্রতীক্ষা করছিল। এই সমস্ত কিছু বাদ দিয়ে সে যে এতদিন পশ্চিমের মতো অনুর্বর একটি জায়গায় ঘোরাঘুরি করছিল, এটি আসলে তার ঠিক হয়নি। এবং সম্মুখের যে নবজীবনের যে পথ এবং বিস্তীর্ণ যে ভবিষ্যৎ, সেটি তার জন্য অপেক্ষা করছে এবং আজকের এই রাত্রেই হচ্ছে তার শুরু, এটি হরিহর উপলব্ধি করেছে। এবং লেখক বলেছেন যে কে জানে জীবন লক্ষ্মী কোন সাজে সাজাইয়া রাখিয়াছেন তাহাদের সে অনির্দিষ্ট ভবিষ্যতের পাথেয় রূপে। অর্থাৎ এখানে কি বলছে, সেই যে অনাগত ভবিষ্যৎ যেটি আমরা উপন্যাসের শুরুতেই পেয়ে গেছি, দুর্গার বয়স 6 বছর, অপুর জন্ম হলো, তাই না, এরপরে অপুর বেড়ে ওঠা দেখবো এবং তাদের জীবন যেভাবে প্রবাহিত হয়েছে সেই কথাটি এখানে ফ্ল্যাশব্যাক পদ্ধতিতে লেখক উল্লেখ করেছেন। যে একদম পেছনের ঘটনাটা কি করলেন, এখন উনি সামনে আনলেন, এটিকে বলা হয় ফ্ল্যাশব্যাক পদ্ধতি। এই লাইনটিও তোমরা আন্ডারলাইন করে রাখো, এটিও কিন্তু ব্যাখ্যার জন্য আসে যে এই যে অনির্দিষ্ট ভবিষ্যৎ তার পাথেয় রূপে আসলে কোন সময়টি তার জন্য অপেক্ষা করছে। তো তখন হরিহরের মনে হলো যে এই যে সময়টি সে পার করেছে, এই সময়টা এই যে শিশুটি অপু, এই শিশু আসলে পাত্তা কোথায় ছিল, আদৌ ছিল কিনা। এখানে এরকম একটি জায়গায় চতুর্থ পরিচ্ছেদ সমাপ্ত হয়েছে। এরপরে পঞ্চম পরিচ্ছেদে এসে আমরা দেখছি যে ইন্দির ঠাকুরন ফিরে এসছে, তা প্রায় 6-7 মাস হয়ে গেল এবং সর্বজয়া কি করেছে যে এর মধ্যে একদিনও বুড়ির সঙ্গে ভালো করে কথা বলে নাই। এবং কেন বলে নাই, কারণ হচ্ছে যে সর্বজয়ার যে সংসারটি সে সাজিয়ে বসেছে, এটিও কি খুব কি ছিল, খুব আভিজাত্যপূর্ণ ছিল, খুব কি কোনো বড়লোকি ব্যাপার তাদের ছিল, যার কারণে তাদের ভিতরে যে একটি কি থাকবে, মিল মহব্বত থাকবে নাই। কি কারণে সর্বজয়া কিন্তু দারিদ্র্যের ভিতর দিয়ে তার সময়টাকে কি করছে, সে অতিবাহিত করছে, তাই না। তো এই জন্য হচ্ছে সে বাড়তি, সে ইন্দির ঠাকুরকে সবসময় কি মনে করছে যে বসে বসে তার আসলে বাড়তি একজন মানুষ অন্ন ধ্বংস করছে, এই জন্যই আসলে সে ইন্দির ঠাকুরনকে পছন্দ করে না। এখানে লেখক বলছেন যে জ্ঞান হইয়া অবধি আজ পর্যন্ত 70 বছরের মধ্যে বুড়ি তাহার সন্ধান পায় নাই, এতকাল পরে কোথায় তাহা মিলিবে ভাবিয়া এসে ঠাহর করিতে পায় না। কোনটি, সেটি হচ্ছে যে সর্বজয়া যেহেতু তাকে কি বলছে, তাকে চলে যেতে বলছে, তার এই বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করছে, এটি সর্বজয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না। তো সে কোথায় সন্ধান পাবে, তখন বুড়ি অবশেষে একদিন চিন্তা করে বের করলো যে 6 ক্রোশ দূরে ভান্ডারহাটিতে তার কি আছে, জামাই বাড়ি আছে। ওই যে তার মেয়ে ছিল একটি, সেই মেয়ের যে বিয়ে হয়েছিল, কিন্তু সেই মেয়েও তো যখন মারা গেছে সেও তো বহু বছর হয়েছে এবং এই মারা যাওয়ার কারণে কি হয়েছে যে জামাইয়ের সঙ্গে সম্পর্ক মোটামুটি তো উঠেই গেছে। কারণ জামাইয়ের অবস্থা যদিও বেশ ভালো, সম্পন্ন গৃহস্থ ছিল, কিন্তু যেহেতু মেয়েই নাই সেখানে, আর জামাইয়ের সাথে সম্পর্ক কতটুকুই বা রক্ষা করা যায়। তো লেখক বলছেন যে আজ 35-36 বছর সেটি আগেকার কথা। তো এত বছর পরে বুড়ি তবু একটু আশ্রয়ের খোঁজে কিন্তু সেই জামাইয়ের বাড়িতে গিয়ে কি হলো, হাজির হলো। এবং যে জামাইকে সে দেখলো, তখন দেখে আসলে বুড়ি খানিকটা অবাকই হয়েছে, এরকম যে তাও প্রায় 35-36 বছর, তার মানে লেখক বলছেন এখানে যে প্রায় 40 বছরের মতো হয়ে গেছে। তো 40 বছরের আগে যে দোহারা গড়ন ছিল সেই এবং যুবক চেহারা ছিল, সেটি আজ কি হয়েছে, 40 বছর পরে পক্ককেশ এবং প্রবীণ একজন ব্যক্তির সাথে তার দেখা হলো এবং সে বুঝতে পারলো এটি আসলে তার এটি আসলে তার সেই জামাই। তো যাই হোক, সেখানে সেই মেয়ের নাম করে অনেকদিন পর বুড়ি কেটে কেটে একেবারে অস্থির। এবং সেই জামাই যদিও
কি হয়েছে, বিস্ময়ে বিমূঢ় হয়েছে, কিন্তু তারপরেও তাকে কি করেছে, আশ্রয় দিয়েছে। কিন্তু আশ্রয় দিলেও তার হচ্ছে দ্বিতীয় পক্ষের বিধবা মেয়ে আছে, তারপরে সেই ঘরে তার পুত্রবধূ আছে, এবং তারাই হচ্ছে সংসারের গৃহিণী, এবং নাতি নাতনিও 3-4টি আছে। তো যাই হোক, তারপরেও তাকে সেখানে আশ্রয় জামাই দিয়েছে, এবং সে প্রায় 3 মাস সেখানে অবস্থান করেছে। কিন্তু সবকিছুই মনে হচ্ছে বুড়ির কাছে নতুন, একটু অন্যরকম। কেমন জানি একটা স্বস্তি পাওয়া যাচ্ছে না, সে স্বস্তি ঠিক পাচ্ছে না। নতুন ধরনের পথঘাট, নতুন ধরনের ঘরদোর, নতুন ভাবে গৃহস্থালী। তো তার নিজের সেই যে ভিটা, যেখানে সে সর্বজয়ার সাথে বসবাস করছিল, সেই ভিটার জন্য, সেই যে খোকাকুকু অর্থাৎ সেই যোগু দুর্গা, তাদের জন্য তার মনটা আবার কেমন করতে লাগলো। তো যাই হোক, সেখানে বেশ কিছুদিন, 3 মাস না, বুড়ি সেখানে দিন 20 সেখানে ছিল। তো 20 দিনের মতো সেখানে থাকার পরে তার খুবই ছটফট করছে মনটা, এবং তারপরে যাই হোক সে সেখান থেকে আবারও কোথায় চলে গেছে, আবারও সে সর্বজয়ার ওখানে ফিরে এসছে। তো ফিরে আসার পরে যাই হোক, আবার সেই একই রকম সম্পর্ক সর্বজয়ার সাথে তার চলছে, এবং রাম গাঙ্গুলি বলে একজন গ্রামে, যে একটু কি বলা যায়, যে একটু ধনী ব্যক্তি, তার কাছে গিয়ে সে একটি মানে গায়ের যে চাদর, সেটির জন্য সে একটু ধর্ণা দিল, এবং তারপরে যাই হোক সে বেশ কিছুদিন হাঁটাহাঁটি যাওয়ার পরে সেই একটি চাদর তাকে দিয়েছে। তো যখনই সেই চাদরটি এনে সর্বজয়াকে আহ্লাদ করে দেখাতে গেছে, তখনই কিন্তু সর্বজয়া আবারও তেলে বেগুনে জ্বলে উঠেছে, যে এই কারণে যে তুমি 7 দৌড় মানে 7 বাড়িতে গিয়ে তুমি এরকম ভিক্ষে করে আনবে, সেটি কিন্তু আমার এই বাড়িতে চলবে না, তুমি আলাদা বন্দোবস্ত করো। তো যাই হোক, অনেক সেখানে তাকে অনেক খারাপভাবেই বলেছে, এবং সে তখন কি করেছে, সে রাগ করে চলে গেছে, বুড়ি চলে গেছে, এবং তখন তখনই আসলে যায়নি। এরপরের যে ঘটনাটি ঘটেছিল সেটি এরকম, যে সে একজনের কাছে কি করেছে, নোনা একটা ধরনের ফল, সেটি সে আবার 2 পয়সা দিয়ে কিনে এনেছে। তো সব যখন এই পয়সাটি চাইতে এসেছে, অর্থাৎ বাকিতে সে কিনে এনেছে, এবং দাসী ঠাকুরন যখন এই 2 পয়সা চাইতে এসে, তখন সর্বজয়া এটি জেনে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে, এবং বলছে যে এই ফলগুলো তো অপর্যাপ্ত, মানে বনে বাজারে সব জায়গায় পাওয়া যায়, এবং রীতিমতো গরু বাছুরেও সেগুলো খেয়ে তাদের অরুচি ধরে যায়। তো সেই ফল কিনে আবার পয়সা দিয়ে কিনে ইন্দির ঠাকুরন সেটি তার খাচ্ছে বা খেতে মন চেয়েছে, এটি আসলে সর্বজয়ার সহ্য হয়নি। সর্বজয়া তখন রাগে দুঃখে তাকে অনেক মন্দ কথা বলেছে, অনেক গালমন্দ করেছে, এবং বলেছে তোমার যে গুটি বাটি আছে সেগুলো বিক্রি করে তুমি খাও, এগুলোর পয়সা আমি দিতে পারবো না। তো যাই হোক, এরকম যখন রাগারাগি হয়েছে এবং তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে, তখন আমাদের ইন্দির ঠাকুরও রাগ করেই বলা যায় খানিকটা আসলে, তো তখন চলে গেছে। তো যদিও তখনও আবার সর্বজয়া বলার চেষ্টা করেছে যে এমন সময়ে কেন যাবে, ঠিক খাবার সময়ে, গৃহস্থের অকল্যাণ হবে এরকম সময়ে না গিয়ে অন্য সময় যাবে, কিন্তু তারপরেও বুড়ি সেটি শোনেনি, এবং দুর্গা বেশ কান্নাকাটি করেছে যে তুমি যেও না, কিন্তু বুড়ি কোনোভাবেই শোনেনি, সে চলে গেছে। চলে তো গেছে, কিন্তু আসলে সে যাবেটা কোথায়, তার আশ্রয়টা কোথায়? তো যাই হোক, ও পাড়ার সেই যে নবীন ঘোষালের বাড়ি, সেখানে সে থেকেছে। তারপরে আরো 2-3 যে ঘর বাড়ি আছে, সেখানে সে পূর্ণ চক্রবর্তীর বাড়ি ছিল, সেখানেও সে কিছুদিন থেকেছে। তো এরকম করে করে প্রায় 3 মাস হয়ে গেছে সে এর বাড়ি তার বাড়ি করে আছে। তো প্রতি মুহূর্তে সে ভেবেছিল হয়তো হরিহর তাকে ডাকতে পাঠাবে, অথবা খুকির সঙ্গে যদি, দুর্গার সঙ্গে যদি তার দেখা হয়, তো সেও নিশ্চয়ই তাকে ডাকতে আসবে। তো যেহেতু এ পাড়া ও পাড়া অনেক দূরে, তো বুড়ির মনে একটু ক্ষীণ আশা যে এ পাড়ায় তো বুড়ি আসতে পারবে না, ঠিক আছে ও পাড়ায় গিয়ে আমি একটু ঘোরাঘুরি করি, তখন যদি দুর্গার সাথে দেখা হয় তখন নিশ্চয়ই সে আমাকে বলতে পারবে যাওয়ার জন্য। তো তখনও দুর্গার সাথে আসলে তার দেখা হয়নি। তো এরকম যে লেখক বলছেন যে 12 মাস তো আসলে লোকের বাড়িতে কি হয় না, আশ্রয় হয় না, তাই না?
আশ্রয় তো কিছুদিনের জন্য হতে পারে। তো তখন তারা সবাই মিলে ঠিক করলো যে একটা ঘর সেখানে আছে বনের ভিতরে, তো সেইখানে সেই ঘরটাতে ওরা যদি পালাক্রমে গ্রামের লোকজন একটু খাবার দেয় তাহলে বুড়ি সেখানে থাকতে পারবে। এরকম করে তাকে একটি জায়গায় থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তখন বুড়ির যে অভাব, যে দারিদ্র, যে একটা অবস্থার ভিতরে তাকে থাকতে হচ্ছে, প্রতি মুহূর্তে তো তার সেই ভিটে বাড়ির কথা মনে পড়ছে, সেই দুর্গার কথা মনে পড়ছে, ওর কথা মনে পড়ছে। তো তখন সে অঝোর ধারায় কাঁদছে এবং বলছে যে শেষকালটা ও তার এত দুঃখ তার অদৃষ্টে আসলে ছিল, আজ যদি তার মেয়েটা বেঁচে থাকতো হয়তো তারকে এত কষ্ট পোহাতে হতো না। অর্থাৎ সেই তার বিশ্বেশ্বরী তার মেয়ের কথা লেখক এখানে বলছেন। তো যাই হোক, লেখক বলছেন যে চৈত্র মাসের সংক্রান্তি ছিল এবং রোদের তেজও কিন্তু কি ছিল, অনেক বেশি ছিল, এবং সেখানে বুড়ি যে ঘোরাঘুরি করে বাড়ি ও বাড়িতে যায় একটু খাবার দাবারের আশায়, এবং তখন রোজ রাতেই তার একটু কি হয়, জ্বর মতো হয়, এবং সেখানে হঠাৎ করে সে দেখছে সন্ধ্যার সময় জ্বরে বেশ জ্বর তার, এবং মাটির একটি ভাণ্ড আছে সেখান থেকে তৃষ্ণা পেলে সে একটু পানি খায়। তো হঠাৎ করে সেখানে সে দুর্গাকে দেখতে পেয়েছে, এবং দুর্গা চুপি চুপি এসেছে যে চড়কের মেলায় এসেছিল, রাজের সঙ্গে এসেছিল, এবং রাজের সঙ্গে আসার পরে সে কি করেছে, এখানে পিসির সন্ধান এসে পিসির সাথে সে সাক্ষাৎ করছে এবং বলছে যে বলছে তাকে দেখার সাথে সাথে ও আমার মানে কত জিনিস এনেছে দেখো, রাজরানী হও, গরিব পিসির উপর এত দয়া। অর্থাৎ সেখানে সে কিছু দুটো কদমা এনেছে এবং পোকার জন্য সে একটি কি কিনেছে, কাঠের পুতুল কিনেছে। তো যাই হোক, দুর্গা তখন বলেছে যে তুমি কালকে অবশ্যই তুমি কি করো, বাড়ি যেও। তো এই যে দুর্গার ছোট্ট একটি আহ্বানে বুড়ি তখনই কি করলো, সকাল হওয়া নাগাদই একেবারে তার গুটি বাটি যা ছিল সেটি নিয়ে তাড়াতাড়ি করে আবার সে সর্বজয়ার এখানে এসে উঠেছে। সর্বজয়া ওই মুহূর্তে বাড়ি ছিল না। যখনই সে ফিরে এসে বুড়িকে দেখেই সে তেলে বেগুনে আসলে আবার চলে উঠছে এবং বলছে যে তোমার কোনোভাবেই আমার এই ভিটায় জায়গা হবে না, তুমি এখনই চলে যাও। তো তাকে বারবার বলছে যে যাও আর বসে থেকে না ঠাকুরজি, বেলা হয়ে যাচ্ছে, আমার কিন্তু অনেক কাজকর্ম পড়ে আছে। তো যাই হোক, তখন ইন্দ্র ঠাকুরের কোথায় যাবে, সে যে কোনোভাবেই আশ্রয় সে পেল না। তো তখন সে আবার সেই পুটুলি নিয়ে অতি কষ্টে সে রওনা দিয়েছে এবং সে আসলে যেতেও পারেনি। মাঝে ব্রজ বিশ্বের ভিটে পর্যন্ত এসছে এবং সেখানে এসে সে খানিকটা কি বলা যায়, মানে অবসন্ন হয়ে পড়েছে এবং রীতিমতো সে জ্ঞান হারিয়েছে, এবং সেখানকার লোকজন তাকে ধরাধরি করে পালিতদের যে গোলার ছিল সেই জায়গাটায় তাকে শুয়ে রেখেছে, এবং লোকজন বলা বলি করছিল যে রোদ্দুরে সে ফিরে যাচ্ছিল, কিন্তু আসলে সে আর যেতে পারেনি। তো এই সংবাদটা কিন্তু সর্বজয়ার এখানে এসেও দিয়েছে, কিন্তু তার বাড়িতে কেউ আর দেখতে চায়নি। তো ওখানে যে ব্রাহ্মণ যে লোকজন ধরো মারা যাচ্ছে, কিন্তু তারপরেও গঙ্গা জল দেওয়ার জন্য কি প্রয়োজন, বামনদের প্রয়োজন, তাই না? এরকম কিন্তু জাতের একটি বিষয় আছে। আমরা পল্লী সমাজ উপন্যাসটি যখন পড়েছিলাম তখনও কিন্তু এই কথাটি আমরা তোমাদের বলেছিলাম যে সেখানে কি ছিল, সেই যে কি হতে হবে, বামন হতে হবে, মানে ব্রাহ্মণ হতে হবে, না হলে হচ্ছে তার কি যাবে, জাত থাকবে না। ঠিক আছে? তো তাদেরকে ছুঁয়ে দিলে তাদের জাত চলে যায়, এরকমও ইয়ে আছে। তো এখানে বলছে যে তারপরেও যাই হোক, দিনু চক্রবর্তীর বড় ছেলে ফণি সেও ব্যাপার দেখতে আসলো এবং তখন বললো যে ভাগ্যিস সে এসে পড়েছে, যেহেতু সে ব্রাহ্মণ, এবং বলছে যে এখন কি একটু গঙ্গা জল মুখে দেওয়ার জন্য তাকে বলেছে। তো সেখানে যাই হোক, কে দেয় এরকম করে একটু তার মুখে জল দেওয়া হলো, এবং সেই গঙ্গা জল আর পিসি কি হলো, ইন্দ্র ঠাকুরন খেতে পারলো না, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো, এবং তারপরে সে আসলে তখন মারা গেল। তো তখন লেখক এখানে লিখছেন যে খানিকক্ষণ পরে ফণী বুড়ির চোখের পাতা বুঝাইয়া দিতে কটুরাগত অনেকখানি জল শীর্ণ গাল দুটা বাহিয়া
গড়াইয়া পড়িল। ইন্দির ঠাকুরনের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুর গ্রামে সেকালের অবসান হইয়া গেল। অর্থাৎ ষষ্ঠ পরিচ্ছেদে এসে আমরা এই যে একটি কালের বর্ণনা দিয়েছেন লেখক, যে ইন্দির ঠাকুরনের সাথে সেই কালের বর্ণনা করা হচ্ছিল এবং ইন্দির ঠাকুরনের মৃত্যুর মধ্য দিয়েই মৃত্যুর সাথে সাথে কিন্তু বলছে যে সেকালের অবসান হয়ে গেল। সেকাল এবং একালের যে একটি কি বলা যায়, একটি চিত্র লেখক অঙ্কন করতে চাচ্ছেন, সেই চিত্রটির ষষ্ঠ পরিচ্ছেদে সমাপ্ত এবং সপ্তম পরিচ্ছেদ থেকে কিন্তু আমাদের সেই নতুন যে যুগটি সেই যুগের অবতারণা করা হয়েছে। তো আজ এ পর্যন্ত থাক, আমরা ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্ত পড়ে শেষ করলাম। আমরা আগামী ক্লাসে সপ্তম পরিচ্ছেদ থেকে শুরু করব। আমি আশা করব তোমরা উপন্যাসটি বারবার করে পড়ার চেষ্টা করবে এবং বারবার করে পড়লেই একটা জিনিস তুমি খুব সহজেই আয়ত্ত করতে পারবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। সবাইকে ধন্যবাদ।